প্রাইমারিলি যদি আমরা এই জিনিসটাকে কনসিডার করি, ইট ওয়াজ নেভার ইন্টেন্ডেড টু বি আ রেভলিউশন, বিকজ এটা হওয়ারই কথা না, এই মুভমেন্টটাই হওয়ার কথা না। নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না কখন। এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। এবং কি এটাই রাইট টাইম, এবং কি আমার এই জিনিসের জন্য আমি মনে হয় সারা জীবন অনুতপ্ত থাকবো যে ওই টাইমে আমি সরাসরি ইনভলভ হতে পারি নাই। প্রাইভেট পাবলিকের ডাইনামিক্সটা ইটস নো লঙ্গার যে পাবলিক লিডস দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ। প্রাইভেট ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর। যখন আমাদের 23 ইলেকশন হয়েছে এবং ওই সময় হচ্ছে বেশ কিছু কার্টুনিস্ট যারা হচ্ছে টক এগেইনস্ট দি গভর্নমেন্ট, ওদেরকে নিয়ে যে জেলে পিটায় মেরে ফেলছে একজন, তারা এটাকে মাস্ক করার ট্রাই করছিল, বাট এই পরিমাণ ভায়োলেন্সটা আসলে মানে নিজ দেশের পিপলের উপর সরাসরি হচ্ছে কি নিজ দেশের পুলিশ হচ্ছে গিয়ে গুলি চালাচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি মোরালি আওয়ামী লীগকে সাপোর্ট করলেও মোরালি এই অ্যাকশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করা যায়। এবং রেমিটেন্স ফ্লোটা আমরা দেখছি ড্রাস্টিক্যালি কমে গেছে, বিকজ মানে হুইচ ইন্ডিকেটস যে সারা পৃথিবী জুড়ে যত বাংলাদেশি ছিল দে ওয়ার কনসার্ন। মূল কথাটা হচ্ছে আমার দেশে যাই হোক না কেন, আমার দেশটি হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দ্বারা নিয়ন্ত্রিত শাসন। এটি হচ্ছে এর বাইরে কোনো কথা। যাদের বয়স আপনার 15 থেকে 35-এর মধ্যে, সো 52, 71, 90, 2024 যদি দেখেন, তো আসলে সব তো করতেছে 15 থেকে 35, মানে হচ্ছে পরবর্তী জেনারেশন করতেছে। সো হোপফুলি দিস গভর্নমেন্ট উইল নট ফেল, বাট যদি ফেল করে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, কারণ ইয়াং পিপল কখনই অপ্রেস থাকতে চায় না। সম্মানিত শ্রোতামণ্ডলী, ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা প্রজেক্টের আওতায় নির্মিত 8টি অধ্যায়ের অডিও ওয়ার্ক সিরিজে আপনাদের আমন্ত্রণ জানাই। 2024 সালের জুলাই অগাস্ট মাসে ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশি ক্যানাডিয়ানদের পার্সপেক্টিভগুলো নিয়ে সাজানো হয়েছে এই অডিও ওয়ার্ক সিরিজটি। এই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বরং পৃথিবীর ইতিহাসে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সাধারণ জনতার রুখে দাঁড়ানোর একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক অধ্যায় রচনা করেছে। তবে এই মুভমেন্টের ধরন, তার পরিচালনা পদ্ধতি, তার উদ্দেশ্য এবং তার পরিণতি, এইসব নিয়ে অনেকের মাঝেই একটি তর্ক বিতর্কের আলোচনা উঠেছিল এবং এখনও প্রায় 1 বছর পরেও সেই আলোচনা চলছে অনেকের মাঝে। প্রশ্ন করা হয়, 2024-এর জুলাই অগাস্টকে কি রেভলিউশন বলা যেতে পারে? রেভলিউশনের যেমন স্ট্র্যাটেজিক প্রোগ্রেশন থাকে, ঐতিহাসিকভাবে আমরা যেমন দেখে এসেছি, 2024 জুলাই অগাস্টের চলনের সাথে সেসবের কি কোনো মিল পাওয়া যায়? এইসব ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি বেশ কিছু বাংলাদেশি ক্যানাডিয়ানদের সাথে, যারা উচ্চশিক্ষা, শিল্প, সাহিত্য এবং সংবাদ মাধ্যমে জড়িত আছেন। তাদের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে অডিও ওয়ার্কের 2য় অধ্যায়টি, যার নাম দেয়া হয়েছে জুলাই অগাস্ট 2024, রেভলিউশন নাকি অন্য কিছু। অডিও ওয়ার্ক সিরিজের প্রতিটি অধ্যায়ের জন্য রয়েছে একটি ইউনিক কিউআর কোড, যেটি আপনাকে স্ক্যান করতে হবে কথোপকথনগুলো শুনবার জন্য। আপনি সিরিজটি ধারাবাহিকভাবে শুনতে পারেন 1 থেকে 8 পর্যন্ত, তবে ধারাবাহিকতা না মানলেও বিষয়বস্তু বুঝতে যাতে সমস্যা না হয় সেভাবেই অডিও ওয়ার্কগুলো সাজানো। ইম্যাজিন দেয়ার ইজ নো কোটা টিম বিশ্বাস করে আমাদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলো পাবলিক স্পেস। আমরা সেটা দেখেছিও 2024-এর জুলাই অগাস্টে। বাংলাদেশের মতো টরন্টোর বাংলা টাউনের রাস্তাঘাট, অলিগলি, রাস্তার মোড়, দোকানের সামন পরিণত হয়েছিল অনেকগুলো প্রতিবাদী মঞ্চে। এ কারণেই এই অডিও ওয়ার্কগুলো পাবলিক স্পেসে ইনস্টল করা। ড্যানফোর্টে রাস্তায় হাঁটতে হাঁটতে শুনুন এই অডিও ওয়ার্কগুলো, পরিবার পরিজনকে নিয়ে এসে শুনুন, বন্ধু বান্ধবের সাথে শুনুন ডেন্টোনিয়া পার্কে চা চানাচুরের আড্ডায়। কিছু কথা ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, কিন্তু সেই আলোচনা সমালোচনা থেকেই হয়তো সূচনা হবে বাংলাদেশে এমন একটি পাবলিক স্পেস তৈরির স্বপ্ন বুনন, যেখানে নট জেনোসাইড বাট দ্য ডেমোক্রেসি উইল রুল। অধ্যায় 2,
জুলাই অগাস্ট 2024 রেভলিউশন নাকি অন্য কিছু? এই পলিটিক্যাল মানে যখন পলিটিক্যাল অপোনেন্ট হয় সেটাকে আসলে মানে বাংলাদেশের মানুষ ওইরকমভাবে মানুষ হিসেবে না, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ বিএনপিকে মারবে, বিএনপি আওয়ামী লীগকে মারবে, জামাত শিবিরকে মারবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বাট নন পার্টিজান কেউ একজন স্টুডেন্টকে শেখ হাসিনার পুলিশ গুলি করছে, এইটা আসলে হয় না। তখন এটা আসলে একটা মুভমেন্ট থেকে একটা রেভলিউশনে রূপ নেওয়া শুরু করছে। পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে গেল অ্যান্ড খুব দ্রুত কয়েকটা ঘটনা ঘটছে। শেখ হাসিনা ওই সময় হলো সম্ভবত ব্রাজিল যাবে বা ইউরোপে কোথাও এক জায়গায় যাবে। ওই সময় আরেকটা মুভমেন্ট হচ্ছিল, সেটা হলো স্কুলের টিচারদের, স্কুল বা ইউনিভার্সিটি টিচারদের একটা বেতন ভাতা বৃদ্ধি বা এরকম কিছু একটা, বা ওদের পেনশন স্কিম নিয়ে কিছু একটা হচ্ছিল। তো ওরাও আন্দোলন করতেছিল এবং শেখ হাসিনা ওই সময় এই টিচারদের, ইউনিভার্সিটি টিচারদের অত্যন্ত অবজ্ঞার সুরে তুই তোকারি করে কিছু কথা বললো, যে তোদের তো দেখি তোরা কতদিন আন্দোলন করতে পারিস, সেটা দেখে করবো নি। এইটা প্রথম আলো বা অন্যান্য জায়গায় ব্যাপকভাবে ফলাভাবে প্রচার হলো এবং আমি বুঝলাম যে শেখ হাসিনা ওদেরকে যেভাবে করছে এদেরকে আসলে একইভাবে ট্রিট করার চেষ্টা করতেছে এবং এতগুলো মানুষ মেরেও সে আসলে হুঁশটা হয় না এবং এইটা আসলে উনাকে আর বাঁচাতে দিবে না। এটা হয়তো বা তখন আমরা সবাই বুঝলাম যে এটা হয়তো বা উনি এই যাত্রায় সামলায় ফেলতে পারে, বাট 6 মাস, 1 বছর, 2 বছরের ভিতরে এটা থামবে না। এটা উনি যদি এখনও থামায়, এটা এই মুভমেন্টটা আমাদের আসলে থামবেই না। এই রেভলিউশন আসলে এই বীজ আগেগুলো যেটা ছিল প্রিসিড হয়তো ছিল, বাট এইটা বীজ বপন হয়ে গেছে, এটা দ্রুত বড় হবে এবং উনি খুব দ্রুত অনেকগুলো ভুল করতে পারবেন। ভুল ইন এ সেন্স লাইক নেগোসিয়েশন ওয়াইজ ভুল আর কি, যে আমরা যেটা আশা করছিলাম যে এটা করা ওইটা করা, উনি উল্টা সবগুলো কাজ করা শুরু করলেন এবং আমরা 18-19 তারিখের দিকে বুঝে গেলাম যে এটা শেখ হাসিনা ইজ ডান। এখন জাস্ট টাইম ফ্যাক্টর, কতদিন লাগে। সো এটা আসলে আমি বলবো যে এক ধরনের শুরুর অংশটুকু যদি এটা জাস্ট একটা সিম্পল মুভমেন্ট ছিল, অ্যান্ড দেন পরের অংশটুকু আসলে একটা রেভলিউশন। ওই যেদিন বাচ্চাদেরকে গুলি করলো সেদিন থেকে আসলে একটা রেভলিউশনের রূপ নেওয়া শুরু করছে আর কি। না, আমি কোনো ক্রমে এটাকে রেভলিউশন বলব না। এটা একটা আপরাইজিংয়ের মতো বিষয়। রেভলিউশন কী জিনিস? রেভলিউশন তো একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এগিয়ে যেয়ে সফলতার জায়গায় যখন পৌঁছায়, এবং সেটি হচ্ছে একটি আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য হয়। এটা তো তেমন কিছু না। আর এই জায়গাটায় যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ছাত্ররা, সে সংখ্যা একেবারে কম না, তারা প্রথমে আন্দোলনে নেমেছে। সেই আন্দোলন হওয়ার পরে ওটা ক্রমে সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এবং আমি এখানে অবশ্যই আওয়ামী লীগকে অনেক কাঁচা একটি রাজনৈতিক দল বলবো। আওয়ামী লীগ যে কাজটি সবসময় করে সেটা হচ্ছে ওরা যখন ক্ষমতায় থাকে সে ভুলে যায় যে আসলে আমার একটি প্রতিদ্বন্দ্বী দল আছে বা দেশে আমারও শত্রুরা আছে, তারাও কিন্তু অনেক কিছু করবে, তারাও কিন্তু নতুন স্ট্র্যাটেজি নেবে। এই যে বিষয়টা, চতুর্দিকে এত সংবাদ, দেখুন আপনি ওই জুলাই মাসে শেখ হাসিনার ব্যাপারে কতগুলো সংবাদ এসছে, কীরকম? তার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন আমি ফেসবুকে এটা নিয়ে লিখেছি যে একজন প্রধানমন্ত্রী এই কথাটা বলতে কেন লজ্জা লাগছে না, কেন উনি সেই দায়িত্বটা নেবেন না? যিনি নিজের পিয়ন 400 কোটি টাকার মালিক, সেটাকে ঠেকাতে পারেননি, অথবা ঠিক আছে উনি জানেন না, ঠেকাতে পারেন নাই, কিন্তু তার জন্য ওনার লজ্জিত হওয়া উচিত, ওনার জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। মানে উনি একজনকে যদি ঠেকাতে না পারেন, উনি সারা দেশকে আসলে দুর্নীতিমুক্ত করবেন কী করে? এবং আমার নিজের মনে হয় যে শেখ হাসিনা যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে যারা চারপাশে এরকম করে দুর্নীতি করেছে, স্বজনপ্রীতি করেছে, তাদেরকে যেন এক ধরনের তোষামত করে উনি আস্তে আস্তে মহিরুহে পরিণত করেছেন। দে হ্যাড বিন ইচ অফ দেম ইন্ডিভিজুয়ালি, দে হ্যাড বিন দ্য মনস্টার্স। এইটা হতে দিয়েছেন উনি এই জায়গাটায় ওনার। কারণ আমাদের একটা কি হয়, আমরা যারা বাংলাদেশের মানুষ, দেখুন বাংলাদেশের 95% মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। তাদের 54 বছর আমরা পার করেছি, আমরা 30 লক্ষ শহীদের কথা ভুলে যাইনি, কিন্তু
আমাদের কোনো উপায় থাকে না যে একটি দলকে সাপোর্ট করে যে দল মুক্তিযুদ্ধের পক্ষের দল। এই জায়গাটায় আমি যদি আরও পিছনে চলে যাই, যেমন আপনি জানেন যে আর একটা আপরাইজিং বাংলাদেশে হয়েছিল, সেটা হচ্ছে 2013 সালে, যেটাকে আমরা বলি গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের মতো তো আমরা 1971 সালের পরে দেখিনি, যে প্রতিদিন 3 লাখ 5 লাখ মানুষ কিন্তু শাহবাগে বসে আছে। 3 লাখ পিপুল বসে আছে, ক্যান ইউ ইম্যাজিন? প্রতিদিন 24 আওয়ার্স এটা চলেছে। এরা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। কিন্তু বাস্তবে আপনি যদি দেখেন, এই জিনিসটাকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এতটা ভয় পেয়েছিল, তারাই কিন্তু এই জিনিসটাকে ধ্বংস করেছে। আপনি দেশ চালাবেন অথচ দেশকে একটি বিরোধী দল শূন্য করে ফেলছেন, তাহলে তো আসলে দেশে গণতন্ত্র থাকছে না। আপনি নিজে একটা পার্টি চালান, গত 40 বছর ধরে শেখ হাসিনা ওই পার্টির প্রেসিডেন্ট। এর চেয়ে তো পৃথিবীতে কোনো ফান হয় না। এবং পৃথিবী সবাই জানে, ওই ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন, তারা সবাই জানে যে এই যে 2 বছর বা 3 বছর পর পর যে তাদের একটা কাউন্সিল হয় পার্টির কাউন্সিলে কি হয়, সেটা হচ্ছে এটা হয় সেটা হয়, খাওয়া দাওয়া হয়, সবশেষে কিন্তু দরজা বন্ধ করে উনি একটা কাগজে সই করেন যে পার্টির প্রেসিডেন্ট কে হবে, সেক্রেটারি কে হবে। তিনি চাইলেন সেক্রেটারি ওবায়দুল কাদের হয়ে গেল। এই যে বিষয়টা, ওইখানে 100 জনের নাম থাকবে কেন? এটা ওপেনলি যে আমরা ক্যানাডায় দেখছি, তো জাস্টিন ট্রুডোর মতো নেতা তো সরে গেছেন। দেশের জন্য তো আমাদেরকে এই জায়গাটায় দাঁড়াতে হবে। আর বাংলাদেশে কেমন যেন একটা মেকানিজম তৈরি করে ফেলা হয়েছে, না শেখ হাসিনা ছাড়া আমাদের হু ইজ দ্য সেকেন্ড। তার কারণেই কিন্তু পরিস্থিতিটা এই জায়গাটায় চলে গেল। এবং আমি বলবো না যে এটা একটা কোনো ক্রমে রিভোল্ট না, এবং এটাকে রেভলিউশন, এবং এটাকে ধরেন আরও পরবর্তীকালে যখন আমি বলবো যে আগস্টের 8 তারিখে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন, 5 তারিখ থেকে 8 তারিখ, এবং 8 তারিখ থেকে আজকে পর্যন্ত যা জিনিস বাংলাদেশে আমরা দেখছি, এ দিয়ে আমাদের খুবই মনে হয় যে এটি একটি দীর্ঘদিন ধরে ডক্টর ইউনূস যেটাকে বলেছেন ইট ওয়াজ মেটাকুলাসলি ডান, আমি সেটাকে অনেক বেশি এমফাসাইজ করে বলি, ইয়েস ইউ গাইজ ডিড ইট ভেরি মেটাকুলাসলি অ্যান্ড ইউ হ্যাড বিন সাকসেসফুল। তিনটা মন্ত্রণালয়, একটা পররাষ্ট্র মন্ত্রণালয়, একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একটা হচ্ছে আপনার পুলিশ ক্যাডার। সো এই যারা আন্দোলন করেছে তারা হয়তো আন্দোলনের 1 মাস আগেও জানতো না যে আপনার দেয়ার উড বি আ চেঞ্জ। সো এই জন্য আমি মনে করি না যে ইট ওয়াজ আ প্রি প্ল্যান্ড রেভলিউশন। ডিসেম্বর 2022 আপনার বিএনপি একটা মহাসমাবেশ ডাকছিল, যে এখানে বা ধরেন অক্টোবর 28 অক্টোবরে জামাতে ইসলাম একটা বড় একটা 28 অক্টোবর 2022 তার একটা সমাবেশ করার জন্য আপনার চেষ্টা করছিল, যেখানে আপনার ফর দ্য ফার্স্ট টাইম আওয়ামী লীগ গভর্নমেন্ট হচ্ছে তাদেরকে পারমিশন দিয়েছিল। এবং এটা নিয়ে পরবর্তীতে অনেক কথা হয়েছিল যে জামাতে ইসলামকে এতদিন আপনারা পারমিশন দেন নাই কেন, এখন কেন আপনারা পারমিশন দিতে চান। সো দোজ ওয়ার স্টেটেড ইন্টেন্ডেড রেভলিউশন, কারণ তারা তো বলতো যে এই গভর্নমেন্টকে সরায় দেওয়ার জন্য, এই ফ্যাসিবাদী গভর্নমেন্টকে সরায় দেওয়ার জন্য বা এই অবৈধ সরকারকে সরায় দেওয়ার জন্য আমরা একটা মুভমেন্ট করছি। তারপরে আমজনতাকে তাদেরকে বলছে যে আপনারা আমাদের সাথে জয়েন করেন। সো যেখানে আপনার ডিক্লেয়ার্ড ইভেন্টেও আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টকে টপল করানো যায় নাই। আর এটা তো ফার্স্ট অফ অল এটা ছিল একটা কোটা মুভমেন্ট, সো আবার প্লাস একটা স্টুডেন্ট মুভমেন্ট, পুরো নন পলিটিক্যাল। সো বলা যেতে পারে যে শুরুর দিকে ইট ওয়াজ নট আ রেভলিউশন ইভেন ইন দ্য মাইন্ডস অফ দিস পিপল, বাট পরবর্তীতে আসলে কয়েকটা ইভেন্টের কারণে ইট টার্নড আউট টু বি আ রেভলিউশন। সো বিপ্লবের তো ধরেন একটা সার্টেন আইডিয়ালস থাকে বা আইডিওলজি থাকে, আইডিওলজি বাদ দিলাম, আইডিয়ালস থাকে এইখানে আসলে ওই রকম। এবং বিপ্লবে শুধু আইডিয়ালস না,
একটা লাইক সার্টেন কর্ম পরিকল্পনা থাকে, লাইক তারা আসলে কী কী করতে চায়। লাইক এটা কাইন্ড অফ লাইক ভোটের ম্যানিফেস্টোর মতোই, লাইক গণতান্ত্রিক যে হচ্ছে ইলেকটোরাল পলিসি, সেইটার সাথে কিন্তু কাইন্ড অফ লাইক রেভলিউশনের কাইন্ড অফ মিল আছে, যে তারা হচ্ছে গিয়ে অ্যাক্টিভলি বলে যে আমরা এটা করবো, দেন পিপলকে হচ্ছে তারা আহ্বান জানায় যে আমরা এটা করবো, এবং কাইন্ড অফ আগের থেকে একটা পার্টিজান একটা বিষয় থাকে এখানে, যে আমরা হচ্ছে গিয়ে অমুক পার্টি বা আমরা হচ্ছে এটা। এখানে তো কাইন্ড অফ এরকম ছিল না, কাইন্ড অফ না, আসলে এটা ছিল না। যদিও যারা ইনিশিয়েটর তারা একটা পলিটিক্যাল, যদিও এটা পলিটিক্যাল না, ওরা একটা স্টুডেন্ট অর্গানাইজেশন খুলেছিলেন, মেন যে লিডাররা ছিল আর কি, লাইক নাহিদ আর হচ্ছে আসিফ, এই দুইজন। আর যে হচ্ছে গিয়ে আন্দোলনে ওরকম প্রমিনেন্ট লিডারশিপ ছিল না, বাট পরবর্তীতে হচ্ছে গিয়ে যখন নাগরিক কমিটি হলো তখন হচ্ছে গিয়ে আসছেন আখতার হোসেন। ওনারা হচ্ছে জাতীয় গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটা লাইক পলিটিক্যাল প্ল্যাটফর্ম খুলছিলেন, বাট যেহেতু ছাত্রশক্তি সো বুঝতে পারতেছি স্টুডেন্ট লাইক, বাট ওরা বলতেছিল এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম, বাট স্টুডেন্ট লেড পলিটিক্যাল প্ল্যাটফর্ম। তো মেইনলি প্রধান নেতাগুলো অ্যাকচুয়ালি ওই এটারই ছিল। সো এইটা বাদ দিলে হচ্ছে অ্যাকচুয়ালি ওরকম কোনো পলিটিক্যাল ওদের কোনো হচ্ছে প্ল্যাটফর্মও ছিল না, অ্যান্ড প্রিভিয়াস কোনো ম্যান্ডেটও ছিল না, লাইক একটা ফলোয়িংও ছিল না, লাইক লিটারালি। সো এই অর্থে, এবং আলটিমেটলি ওদের কোনো ভিশনও ছিল না, অ্যান্ড হচ্ছে ওই ভিশনের কোনো প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি না। সো এই জন্য এটাকে বিপ্লব, অ্যান্ড এখনকার সরকারটাকে বিপ্লবী সরকার, এটা অ্যাকচুয়ালি বলা পসিবল না, অ্যাটলিস্ট আমার মতে। বাট এটাকে অভ্যুত্থান তো বলা যায়, বিকজ এটা অ্যাকচুয়ালি ম্যাস আপরাইজিংই ছিল। অ্যান্ড হচ্ছে এই আন্দোলনটা আমি যেটা বলছিলাম, মানে আমার মতামত হচ্ছে এই আন্দোলনটা যখন হচ্ছে অ্যাকচুয়াল ভায়োলেন্স, স্টেট ভায়োলেন্সটা শুরু হয় নাই, তার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি পাবলিক পার্টিসিপেশন ছিল না এখানে। তো কিন্তু পাবলিক আলটিমেটলি এটা যে অভ্যুত্থান, মানে দ্য ওয়ার্ড সেজ ইট অল, লাইক এটা অ্যাকচুয়ালি পিপলের পার্টিসিপেশনের কারণে আলটিমেটলি এই পরিণতিটা পাইছে। সেইটা পাইলো কীভাবে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। অ্যান্ড হচ্ছে এবং আলটিমেটলি পাবলিক পার্টিসিপেশন যেহেতু ছিল, এবং উইদাউট এনি লাইক ডিরেক্ট লাইক কজ, উইদাউট হচ্ছে মানে আনলেস হচ্ছে আপনি ইয়াটাকে শেখ হাসিনার পতন, যেটা হচ্ছে সবাই আলটিমেটলি একমত ছিল লাস্টে, এইটা ছাড়া। সো এটাকে ম্যাস আপরাইজিং বলতে পারি। অ্যান্ড হচ্ছে ওই তো আমি এটাকে গণভুতানি বলবো আর কি। এটা কি রেভলিউশন কিনা, এটাকে কিভাবে ট্যাগ করা যাবে, সেটা নিয়ে অনেক ডিবেট আছে। এটার কারণটা হচ্ছে কি মানে বিভিন্ন জায়গার রেভলিউশনের ক্যারেক্টারিস্টিক্স, অথবা হচ্ছে গিয়ে রেভলিউশন কিভাবে ডেভেলপ করছে, কি অ্যাচিভ করতে চায়, কি অ্যাচিভ করছে ইভেনচুয়ালি, সেটার উপরে এটা কি রেভলিউশন নাকি রেভলিউশন না, সেটা হচ্ছে গিয়ে ফিক্স করা হয় আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি যদি এই কোয়েশ্চেনটা 10 জনকে করেন 10 রকম রিপ্লাই পাবেন। কারণ হচ্ছে কি ইভেন আমাদের যারা নাকি খুব হাইলি ইন্টেলেকচুয়াল মানুষজন, তারা কি এটাকে রেভলিউশন বলবেন নাকি হচ্ছে গিয়ে কি বলে এটাকে হ্যাঁ মাস সারপ্রাইজিং বলবে, মানে টার্মিনোলজি নিয়ে অনেক ডিবেট আছে। আই উড সে যে ইটস আ রেভলিউশন। আমি রেভলিউশন বলবো এই কারণ আমার রেভলিউশন নিয়ে আমি যদি হচ্ছে গিয়ে ইউরোপিয়ান রেভলিউশন, তারপর অন্যান্য যেসব রেভলিউশনগুলো ঘটছে সেগুলো ব্যাকগ্রাউন্ড নলেজ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে যে জিনিসটা দেখা যায় আমার কাছে যেটা মনে হয় যে মানে আপরাইজিংটা হয় হচ্ছে গিয়ে কি, মানে একটা জিনিস নিয়ে খুব ক্ষুব্ধ, কিন্তু হচ্ছে গিয়ে ওই জিনিসটা নিয়ে হচ্ছে গিয়ে খুব মানুষ সরব হলো হলো। বাট এই জুলাই রেভলিউশনটা যে জিনিসটা ঘটছে, ইট স্টার্টেড অফ উইথ কোটা, কিন্তু একটা পর্যায়ে ওটার কোটা নিয়ে লিমিটেড থাকে নাই। People started to talk about every sort of discrimination that was taking place, like in those 17 years as well as like since our independence. এই কারণে যদি ওয়াল গ্রাফিটিগুলোতে দেখেন, সবাই একটা কথা বলতেছিল যেটা নাকি এখন একটা পলিটিক্যাল পার্টি খুব ইউজ করতেছে, যে নতুন বন্দোবস্ত। মানে পিপল ওয়ার সিম্পলি ফেড আপ অফ দ্য ল্যাক অফ প্রোগ্রেস দ্যাট ওয়াজ হ্যাপেনিং সিন্স 1971. সিমিলার কান্ট্রিজ যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, যাদের আফটার ইন্ডিপেন্ডেন্স ওই পিরিয়ডটা হচ্ছে কি আমাদের মতোই সিমিলার, তারা যে লেভেলে প্রোগ্রেস করছে আমরা এরকম প্রোগ্রেস করি নাই। সো পিপল হ্যাড অল অফ দিস ডিমান্ডস কামিং ইন, যেই কারণে হচ্ছে গিয়ে এত পাওয়ারফুল হচ্ছে গিয়ে একটা স্টেট অ্যাপারেচার ফোর্সের এগেনস্টে একটা ভিক্টোরি আসতে পারছে।
অ্যাকচুয়ালি আপু আমার মতামত বলবো যে আন্দোলনটা হয়েছে এটা কারোর দ্বারা ক্রিয়েট করা ছিল না, এবং কি এই আন্দোলনটা নিজস্ব গতিতে চলছিল। এটা হচ্ছে কেউ লিড করতেছিল না, আবার কেউ এটা থামাইতেও পারতেছিল না। যখন এটা কোনো একটা হচ্ছে গিয়ে আপনার রিভলিউশন হয়, এটা আসলে এইরকম সিমিলার জিনিস দিয়েই হয়। আপনি এটা প্রিডিক্ট করতে পারবেন না, কারণ আন্দোলনটা কিন্তু হচ্ছে আমাদের এমন ছিল না যে এটা হচ্ছে গিয়ে আপনার একদফা আন্দোলন ছিল। এটা কেউ ধারণাই করতে পারে নাই যে এটা ওই দিকে মোড় নিবে, কারণ আন্দোলনটা ছিল কোটা আন্দোলন। তারা হচ্ছে তাদের যৌক্তিক আন্দোলনের জন্য তারা সামনের দিকে অগ্রসর হচ্ছিল, এবং কি যখন হচ্ছে একটা রিভলিউশন হয়, এটা হচ্ছে আস্তে আস্তে জিনিসটা হচ্ছে ওই দিকে ডাইভার্ট হয়েছে। আমি কখনোই হচ্ছে ভাবি নাই 16 তারিখ জুলাইয়ের পরে এটা আসলে আপনার একটা সরকার পতন হবে। সো আমরা যদি এটা কম্পেয়ার করি আমাদের হচ্ছে গিয়ে স্বাধীনতার দিকে, আমাদের স্বাধীনতা যখন শুরু হয়েছে এটা কিন্তু একবারে শুরু হয় নাই, এবং কি একটা মোটিভ নিয়ে আমরা শুরু করি নাই। আস্তে আস্তে আমরা যখন দেখছি আমাদের উপর অত্যাচার হচ্ছে, দেন মানুষ এটা হচ্ছে গিয়ে নিজস্ব হচ্ছে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয়েছে, দেন এটা হচ্ছে আমরা 1971 পাইছি। সিমিলার যদি আপনি 24 হচ্ছে গিয়ে আপনি প্রেডিক্ট করেন, দেখবেন হচ্ছে 24-এর কোনো একটা মুভমেন্ট প্ল্যান না। অ্যাকচুয়ালি আমি যদি বলি এভাবে যে আসলে হচ্ছে পুরো আন্দোলনটা আসলে যদি আমরা এইভাবে দেখি যে আন্দোলনটা ছিল একদিকে, গভর্নমেন্ট এটা হচ্ছে অন্যভাবে ট্রিট করতেছিল এক স্টেপ ব্যাকে। তারা যখন একটা হচ্ছে গিয়ে দফা দিচ্ছিল, তারা এই দফাটা মানতেছিল, যখন তারা হচ্ছে বাধ্য এই দফাটা মানার জন্য, তারা অতিরিক্ত করার পরে মনে হয়েছে যে না এটা এখন আমরা মানতে পারি, তখন স্টুডেন্ট ওই জিনিসটা ভুলে গেছে। তো আসলে কোনো অভ্যুত্থান ওইভাবেই হয়, আপনি যখন অতিরিক্ত কিছু করে ফেলবেন ওইটার উপর কারো হাত থাকবে না, এবং কি ওইটা তার নিজস্ব গতিতে চলবে। আপনি যদি দেখেন যে 18 তারিখ যখন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি লিড নিল, এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না, এবং কি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তাদের সাথে ওইভাবে বৈশা হচ্ছে গিয়ে আন্দোলনটা ডিজাইন করে না যে তোমরা এইভাবে এটা রান করো। যখন গভর্নমেন্ট ভাবলো যে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে স্টপ করে দিলে হয়তো আন্দোলনটা হচ্ছে স্টপ হয়ে যাবে, কারণ ওই আন্দোলনটা তখন তাদের হাতেও ছিল না, আন্দোলনটা পুরো জনসাধারণের আন্দোলন হয়ে গেছিলো, এবং কি তখন হচ্ছে সবাই নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিছে। আপনি যারাই বলবেন যে যেখানেই ছিল, কেউ কাউকে ফোর্স করে নাই যে তুমি এটার সাথে ইনভলভ হও। প্রতিটা মানুষ তার নৈতিক দায়িত্ব থেকে এটার সাথে হচ্ছে ইনভলভ হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে এইটাই হচ্ছে সময়, এবং কি আমাদের এটার বিপরীতে প্রটেস্ট করতে হবে। মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায়, মানুষ তখন তাদের যত অন্যায় হোক, তখন তাদের মাথায় হচ্ছে বুদ্ধি আসে যে না এটা আমার করতে হবে, রাইট নাও এটাই সময়। তখন হচ্ছে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি যখন ক্ষমতা নিল, তাদের অনেকগুলো স্টুডেন্ট মারা গেল, দেন আন্দোলনটা অনেক ব্রডলি স্প্রিড হয়ে গেল। পুরো বাংলাদেশের মানুষ সেটা হচ্ছে গিয়ে গেস করতে পারতেছিল যে না এখানে অনেক বড় কিছু হবে। সো আপনি যদি হচ্ছে সব কিছু ডট একসাথে মিলান, তাহলে দেখবেন যে না এটা অভ্যুত্থান, এটা হচ্ছে কারো প্ল্যান কিন্তু ছিল না, এটা জনসাধারণের ছিল, এটা আমাদের মানতে হবে। ইটস আ রেভলিউশন বিকজ এই সিস্টেমটা অনেক আগে চালু হয়েছে, অ্যান্ড সিস্টেমটা চেঞ্জ হচ্ছে না। সো কোটা সিস্টেমের এগেইনস্টে যাওয়া was not only questioning the quota system, but also the deep-rooted corruption that the quota system belongs to. So এই revolutionটা was not only about যে কোটা সরাও, but revolutionটা was also about আমাদের দেশে যে corruption আছে, এই corruptionটা যাতে আর exist না করে। It was a direct hit to that corrupted government, to that corrupted entity, and I feel যে it was the right revolution that it was আর কি।